দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ জনগণের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে কিংবা যে গণহত্যা চালিয়েছে, এটা কিন্তু মানে ব্যক্তিগত পর্যায়ে তারা এই কাজটা করে নাই যে আওয়ামী লীগের কতিপয় নেতা জনগণের উপরে জুলুম চালিয়েছে, গুলি চালিয়েছে কিংবা গণহত্যার সাথে জড়িত, বিষয়টা এমন না। মানে আওয়ামী লীগ এজ এ প্ল্যাটফর্ম, এজ এ দল, মানে দলগতভাবে তারা কিন্তু এই গণহত্যার সাথে সম্পৃক্ত হয়েছে, জড়িত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু আমরা আসলে আশঙ্কায় ছিলাম যে বর্তমান সরকার আসলে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করবেন কিনা। যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 4 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারিক প্রক্রিয়া আমরা শুরু হতে দেখি নাই। এই জন্যই এই আশঙ্কাটা জনগণের মধ্যে ব্যাপকভাবে ছিল। একই সাথে এটাও বলতে হয় যে বিগত ইন্টারিম সরকারের আমলে এই গণহত্যার যে মামলাগুলো, এই মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো, জুলাই গণঅভ্যুত্থানের এই মামলাগুলোর যে বিচারিক কার্যক্রম যে গতিতে এগিয়েছে, বাট নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে ওই মামলাগুলোর কার্যক্রম কিন্তু অনেকটাই স্লথ, গতি অনেকটাই কম। এবং খোদ জুলাই যোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গতকাল যে অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু তারা এই অভিযোগটি করেছেন যে মামলাগুলো কেন দ্রুত আগাচ্ছে না, কেন দ্রুত গতিতে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে না, তারা কিন্তু অভিযোগ করেছেন। তো সেখান থেকে একবারই পরিষ্কার যে আগের আমলের চাইতে এখন এই মামলাগুলোর প্রসিডিংটা অনেক স্লথ, অনেক মানে ধীর গতিতে আগাচ্ছে। তো এটাও একটা অ্যালার্মিং আমাদের জন্য। আর আওয়ামী লীগের দলগতভাবে যে বিচার, এটা অবশ্যই করতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে দেরিতে হলেও তারা পরিষ্কার করে দিয়েছেন। এটা নিয়ে একটা জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, ধোঁয়াশা একটা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগকে তারা বিচারিক কাঠগড়ায় দাঁড় করাবেন কিনা দলগতভাবে। তো এখন তারা একবারে ক্লিয়ার কাট জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার অনতিবিলম্বে শুরু হচ্ছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনিও একই কথা বলেছেন যে আইনে কোনো বাধা নেই, তার মানে বিচার অবশ্যই হবে। এবং আমরা আশাবাদী যে বিচার যদি হয়, ন্যায় বিচার, তাহলে অবশ্যই যারা এখানে অপরাধী তারা প্রত্যেকেই শাস্তির আওতায় আসবে এবং তারা যথাযথ শাস্তি পাবে। এখানে আমরা এই কথাটা বারবার বলে রাখি, ধরেন যে বিচার আমরা তো সবাই চাই, কিন্তু এই বিচারটা ন্যায় বিচার হতে হবে। কোনোভাবেই যাতে এই বিচারে ইনজাস্টিসের কোনো সুযোগ তৈরি না হয় বা কোনোভাবেই কোনো ফাঁক ফোকর দিয়ে যাতে এই কথাগুলো বলার ভবিষ্যতে সুযোগ তৈরি না হয়। বিগত সময়ে আমরা দেখেছি এই রকম মামলাগুলোতে নানাভাবে প্রশ্ন উত্থাপনের একটা সুযোগ তৈরি হয়েছিল। তা আগামীতে আমরা চাই না যে এই মামলাগুলোতে জনগণ যাতে প্রশ্ন করুক বা প্রশ্নবিদ্ধ হয়, এরকম কোনো ফাঁক ফোকর যাতে না থাকে। একবারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এই মামলাগুলোর চূড়ান্ত রায়ের দিকে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কিংবা আমাদের আইন আদালত রয়েছে তারা নিয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা ন্যায় বিচার চাই, আমরা হাসিনারও ন্যায় বিচার চাই। শেখ হাসিনাও যদি ন্যায় বিচার পায়, আমরা আশাবাদী, দৃঢ়ভাবে আমাদের এই বিশ্বাস রয়েছে, তিনি যে অপরাধগুলো করেছেন এই অপরাধের শাস্তি তিনি ভালোভাবেই পাবেন, ন্যায় বিচার যদি হয়। আরেকটা কথা হচ্ছে বিচারিক যে ধীর গতি, ওই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, যে আপনি বিচারিক প্রক্রিয়া যত দেরিতে করবেন ততই কিন্তু ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। তো এটা সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই যে বিচারিক প্রক্রিয়াটা, ধরেন যে আমরা ন্যায় বিচার চাই, একই সাথে যাতে এমন না হয় যে বিচারিক প্রক্রিয়া আপনারা শুরু করতে করতেই 5 বছর চলে গেল, এটা যাতে আবার না হয়। অবশ্যই বিচার হতে হবে, কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বিগত সময়ে এগুলোর বিচার না হলে আগামীতে এরকম অপরাধ কিন্তু অনেকেই করার চেষ্টা করবে কিংবা অনেকের মধ্যেই এরকম অপরাধ প্রবণতা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো আমরা চাই না আগামীতে এরকম গণহত্যা কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো সংগঠন করুক। এই জন্য আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই। সাইফ, আপনারা এই বিচারটাকে কিভাবে দেখছেন, বা যেটা আপনাদের প্রত্যাশা ছিল সেইভাবে কি বিচার প্রক্রিয়াটি এগোচ্ছে? আপনার কি মনে হয়, নাকি যে ফারুক বলছেন যে স্লথ হয়ে গেছে? বা আরেকটি প্রশ্ন আছে যে বিচার আসলে কিভাবে করা হবে, সেই বিচার প্রক্রিয়াটা কি হবে দল হিসেবে এবং ব্যক্তির বিষয়টি তো এখানে আলাদা একটা বিষয়। ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই মাস চলছে এবং জুলাই মাসে আপনারা জানেন 2024 সালে কি হয়েছিল এবং কোন ক্ষেত্রে আমাদের তরুণ ছাত্র জনতা নিজের বুকের রক্ত ঢেলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে। এই সফল করার ফলশ্রুতিতেই আসলে আমরা এখন এই টেবিলে বসে একসাথে কথা বলতে পারছি এবং বিগত 24-এর আগে 17 বছর ধরে যেই খুনি শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যাদেরকে নিয়ে ছিলেন, তাদের বিচার নিয়ে আসলে কথা উঠছে এবং সেই বিচার আসলে কতটুকু এগুচ্ছে বা কতটুকু দৃশ্যমান এবং এইটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ জায়গায় তৈরি হচ্ছে কিনা সেগুলো জনমনের প্রশ্ন আছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে যেভাবে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে কিছু জটিলতা ছিল, কিছু মানে মামলার মেরিট নিয়ে কিছু কিছু জায়গায় কোশ্চেনও ছিল। তো আমি সেই জায়গা থেকে মনে করছি যে যেহেতু বর্তমানে একটি নির্বাচিত সরকার আছে, সেই জায়গা থেকে বিগত সময় আমরা দেখেছি অনেক এলাকায় অনেক ক্ষেত্রে মামলা বাণিজ্য বা এরকম কিছু কিছু ইন্টেনশনালি মামলাগুলো করা হয়েছে, যেখানে ধরেন যে তার
অপরাধ একরকম, কিন্তু তাকে হয়তো বা আরেকটা ভিন্ন মামলায় তাকে জড়িত করা হয়েছে। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে ওই মামলার মেরিট নিয়ে কোয়েশ্চেন উঠছে বা সামনের দিকে এগিয়ে সেটা অনেক সময় খালাসও পেয়ে যাচ্ছে, কিন্তু তার অপরাধ কিন্তু অনেক সিগনিফিক্যান্ট। তো আমি মনে করি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেহেতু বলেছেন যে তাদের ব্যাপারে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এবং আইনমন্ত্রীও বলেছেন, তো এই বিষয়ে যারা আসলে বিশেষজ্ঞ সেই জায়গা থেকে মনে করি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সেই কেস ফাইলগুলো আলাদা করে করা উচিত, এবং সেই জায়গা থেকে যাদের যেই রকম অপরাধ, সেই অপরাধেই যদি তাদেরকে শাস্তির মুখোমুখি করা হয় বা আইনের প্রক্রিয়া অনুযায়ী বিচার সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। এবং আমি বর্তমানে গভর্নমেন্টের প্রতি আশা রাখতে চাই যে তারা আসলে যেই জুলাই গণঅভ্যুত্থানের ফলে বা যে মানুষগুলার জীবনের বদলে আসলে তারা আজকে একটা চেয়ারে বসেছে, এটা তো একটা অর্পিত দায়িত্ব, তো সেই দায়িত্বর আমানত হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করবেন। এবং শুধু তাই না, বিগত 17 বছরতেও তাদের হাজার হাজার নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে, প্রশাসনিকভাবে পুলিশকে দিয়ে, র্যাব, ডিজিএফআই এদের এইসব বাহিনীকে কাজে লাগিয়ে কিভাবে ভিন্ন মতকে দমন করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ইলিয়াস আলীর মতো বিএনপির অনেক বড় বড় নেতাকে গুম করা হয়েছে, আবার বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এবং ভিন্ন মতের সকলকেই অনেকভাবে আসলে এর মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং আমি মনে করি এই জায়গা থেকে আওয়ামী লীগের যারা মানে 2 বছর হয়ে গেল প্রায়, তো সেই জায়গায় আপনি একটা মানে আমি মনে পড়ে না যে আওয়ামী লীগের কোনো একটা সেক্টরে কেউ একজন অনুশোচনা করেছে যে এটা আসলে একটা তার অপরাধ করেছে, অথবা বিগত 17 বছরের কোনো ভুল ত্রুটি নিয়ে তারা আসলে কোনো স্বীকারোক্তি দিয়েছে তারা অপরাধ করেছে। তো এদের মধ্যে আপনারা যে আমরা বারবার অনেক সময় বলছি যে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আবার কিছু মানুষকে সুযোগ দেওয়া যায় কিনা, আমার মনে হয় যে তাদের আসলে কোনো সুযোগ দেওয়ার সুযোগই নেই, কারণ এরা তো মনে করছে না তারা ভুল করছে, বরঞ্চ এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখতে পাচ্ছি তাদের যেসব সফট পাওয়ার আছে, তাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিক, বিভিন্ন ওই অ্যাক্টর, তারপরে গায়িকা নায়িকা, তারা কিন্তু করে সবাই আওয়ামী লীগ, কিন্তু তাদের বিভিন্ন ডেজিগনেশন দেয়া, তো সেই নাম পরিচয়ে তারা বিভিন্নভাবে জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা বারবার এটা বলার চেষ্টা করছে, আমি খুব ফলো করছিলাম বেশ কিছুদিন ধরে, তারা একই লাইনে কথা বলে, মানে আমি এটা খেয়াল করেছি, তারা বারবার এটা বলার চেষ্টা করছে যে মেটিকুলাসলি ডিজাইন, এই শব্দটাকে এভাবে বলছে যে এই জুলাইতে যারা স্টেক হোল্ডার যারা আছে, এই ফারুক, এই আমরা, এই বিএনপি, এই যারা এক্সওয়াইজেড যারাই আছেন এখন, যে আমরা মাঠের আন্দোলন করেছি, তারা আমরা রাজপথে ছিলাম বা বর্তমানে রাজনৈতিক দলগুলোতে আমরা আছি, তারাই আসলে এই ডিজাইনের অংশ, এবং আমরাই নাকি এই হত্যাযজ্ঞগুলো চালিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছি। তাদের কাছে স্নাইপার বা এগুলো কোনো সরঞ্জামই নেই, তাদের কাছে বন্দুকও নেই, তারা খেলনা পিস্তল নিয়ে ঘুরে বেড়াতো, এবং আমাদের কাছে নাকি সব আসল আসল অস্ত্রতে আমরা নিরীহ মানুষদেরকে মেরেছি, এবং তাদেরকে দায় চাপানো হয়েছে। এবং খুবই ভয়ানকভাবে, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন কাদের কথা বলছি, তারা এটাও বলছে যে ওই পুলিশের একটা আমরা ভিডিও ফুটেজ দেখেছিলাম যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছে যে স্যার একটা মারি একটাই যায়, বাকিগুলো আর যায় না, আরো বাড়তে থাকে, কিন্তু সেটাকে তারা মেনশন করছে পুলিশ হত্যা দিয়ে, মানে পুলিশ হত্যার কথা এটাকে এখানে বোঝানো হচ্ছে। তো এই যে ভুল ন্যারেটিভ দিয়ে, এবং এখনো বহাল তবিয়তে আপনাদের টকশোগুলোতে, বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে বসে বসে তারা এই বয়ানগুলো উৎপাদন করছে, এবং আমাদের আনফর্চুনেটলি তাদের সাথে এগুলো নিয়ে আবার ডিবেট করতে হচ্ছে। মানে এরকম একটা সত্য ঘটনাকে নিয়ে, যেখানে রিয়া গোপের মতো শিশুদেরকে পাখির মতো করে মারা হয়েছে, যেখানে আবু সাইদকে ওপেনলি আমরা দেখেছি কিভাবে গুলি করে মারা ফেলা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে লাশ নেওয়া হচ্ছিল না, সে পুলিশ সামনে প্রোটোকল দিয়ে রেখেছে, যেখানে লাশ বাইরে পড়েছিল, সেই ঘটনাগুলোকে এখন তারা অস্বীকার করছে 2 বছরের ভিতরে। এবং এই আওয়ামী লীগারদেরকে, মানে আমি মনে করি শুধু তো দলীয় বাহিনী না, এদের প্রত্যেকে ধরে ধরে বিচার করতে হবে। এদের অপরাধ আরো ভয়ানক, আরো গুরুতর, যারা এখনো বসে বসে বয়ান উৎপাদন করছে, যারা এখনো বসে বসে তুচ্ছ তাচ্ছিল্য করে এই দেশ এরকম গালিগালাজ করছে। এবং মানে ধরেন একটা অভিনেত্রী, সে এইটা বললো, তার মাও কিন্তু, তার যিনি মা ছিলেন, তিনি হচ্ছে যে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। মানে এই কানেকশনগুলো তো দেখতে হবে, তাদের তো আসলে গায়ে লাগছে, কারণ তারা যেই জীবনযাপন করতো, তারা তো সেই আনন্দের জীবনযাপন এখন করতে পারছে না। এখন হয়তো বা দিল্লি থেকে আপা কিছু কিছু টাকা পাঠাচ্ছে মাসে, অথবা তাদের অন্য কোনো পার্সোনাল আশা ভরসার জায়গা থাকতেই পারে, সে জায়গাতে তারা পারপাস সার্ভ করে যাচ্ছে। এবং সেই পারপাস সার্ভ করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা বলছে জুলাই এটা, জুলাই ওইটা, এরকম করে কথা বলছে। আবার তাকে ডিফেন্ড করে স্বাভাবিকভাবে এটার তো একটা প্রতিক্রিয়া আসবেই মানুষের কাছ থেকে। তো সেই প্রতিক্রিয়াগুলোতে যেগুলো একটু মানে খারাপ ল্যাঙ্গুয়েজে আসছে, সেগুলোকেই ওনারা হাইলাইট করছে, করে বলছে দেখেন এরা এই টাইপের কথাবার্তা বলে। এবং তাকে আবার আমি দেখলাম আরেকটা মডেল রূপে আওয়ামী লীগই, আবার সে আবার আইনজীবীও নাকি, সে আবার বলছে যে না, নারীদেরকে অসম্মান করা যাবে না। এখানে তো মানে তারা মানে পুরো ন্যারেটিভটা ভিন্ন দিকে দেওয়ার চেষ্টা করছে। সেখানে সে অপরাধ করছে একরকম, বয়ান উৎপাদন করছে একরকম, কিন্তু তাকে কেউ কিছু বললে
সেই হেট স্পিচটাকে তারা মানে ডাইভার্ট করছে নারীদের প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং আওয়ামী লীগের যেই ক্রিমিনাল যেই খুনি ভারতে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে পররাষ্ট্রনীতির জায়গা থেকে। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক যাই হোক না কেন, আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি আগে বলা উচিত যে আগে আপনি এই খুনিদেরকে ফেরত দিন, তারপর আপনারা বিভিন্ন চুক্তি করেন। এইটা হলে তাহলে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হবে যে হ্যাঁ, বাংলাদেশের গভর্নমেন্ট আসলে বিচার করবে। কিন্তু শুধু শুধু মুখে মুখে সালাউদ্দিন আহমেদ খুব মানে একরকম পপুলিস্ট বক্তব্য দিয়ে দিল, হ্যাঁ এটা করবো বা ওইটা করলাম, এরকম বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে, কিন্তু কাজের কাজ যদি কিছু না হয় তাহলে আসলে আলটিমেটলি আমাদের সে আশেপাশের জায়গা থাকবে না। জি, আমি আপনার কাছে আবারও আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা বিভিন্ন সারা দেশে দেখি যে কখনো কখনো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা সুবিধা পেয়ে থাকে। এই বিষয়টি কি আসলে কিভাবে আপনি দেখেন? এটা কি তাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর বা তারা কথা বলার সুযোগ পাওয়ার কি একটি সুযোগ তৈরি করে দিচ্ছে? দেখেন, রিকনসিলিয়েশনের যে একটা আলোচনা ইতিমধ্যে ব্যাপকভাবে চাওয়ার হয়েছে, এটা সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে আমরা ব্যাপকভাবে দেখছি, এবং অনেকেই এরকম একটা ন্যারেটিভ প্রডিউস করার চিন্তা করছেন বা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের তো সবাই অপরাধী না, মানে যারা আওয়ামী লীগের অপরাধী না তাদের দোষটা কি, তারা তো রাজনীতি করতে পারে। তো এই জায়গাতে আমাদের একবারে পরিষ্কার বক্তব্য, যারা ধরেন যে গণহত্যার সাথে জড়িত না বা কিংবা মানবতা বিরোধী অপরাধী না, এরা অবশ্যই রাজনীতি করতে পারবে, তাদের তো রাজনীতি করতে কেউ নিষেধ করে নাই। এখন আপনি যদি রাজনীতিও করতে চান আবার আওয়ামী লীগও করতে চান, তাহলে কিন্তু ভাই প্রবলেমটা ধরতে পারছেন। ধরেন আপনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না, অপরাধ করেন নাই, আপনি ট্রায়াল ফেস করেন, মামলা ফেস করেন, যদি সেই ফৌজদারি মামলায় দেখা যায় আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনি বের হয়ে আসলেন, আপনি অবশ্যই রাজনীতি করবেন। কিন্তু আওয়ামী লীগ করবেন যখনই এই শব্দটা বেরিয়ে আসে তখনই বুঝতে হবে তার ভিতরে কুমতলব আছে। কারণ আওয়ামী লীগ নামক এই সাইনবোর্ডটা গণহত্যার সাথে জড়িত সম্পৃক্ত, সুতরাং এই সাইনবোর্ড নিয়ে এই নতুন প্রজন্মের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। না হলে ওই জার্মানির নাজি পার্টি তারা আজকেও রাজনীতি করতে পারে নাই, সুযোগ দেয় নাই জনগণ। ভারতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটা সংগঠন ছিল, ওরাও পারে নাই। সুতরাং যে সকল দেশে রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল, তারা পরবর্তী সময়ে আর কখনোই উঠে দাঁড়াতে পারে নাই কিংবা রাজনীতি কার্যক্রম করার কোনো সুযোগ পায় নাই, অসম্ভব। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেহেতু গণহত্যাকারী একটা সংগঠন দল, এদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আমরা আশা করি যে সর্বোচ্চটুকু আমরা ন্যায় বিচার পাবো, এবং এই ন্যায় বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে এই যে সংগঠন, এবং আওয়ামী লীগের কার্যক্রম এই বাংলাদেশে চলবে না। আর যারা ওই ক্লিন ইমেজের গণহত্যার সাথে সম্পৃক্ত না, কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, ভালো কথা, আপনারা রাজনীতি করেন আপনাদের মতো, XYZ অন্যরাও তো করবে না। সুতরাং এখানে থেকে এটা পরিষ্কার, এটা গেল একটা পয়েন্ট। এই রিকনসিলিয়েশনের যে আলোচনাটা সামনে নিয়ে আসা হচ্ছে, এটা পরিষ্কারভাবে একটা কুমতলব, আমাদের একবারে ক্লিয়ার কাট বক্তব্য। তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে, ট্রায়াল ফেস করার পরে যারা নিরপরাধ তারপরে তারা সিদ্ধান্ত নেবে, আর যারা অপরাধী তাদেরকে তো বিচারের মুখোমুখি হতে হবে, শাস্তি পেতে হবে। 2 নম্বর দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থান কার? আমাদের সবার, জনগণের। জুলাই গণঅভ্যুত্থান বিএনপির, জামাতের, এনসিপির, গণ অধিকার পরিষদের, সবার। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই, আমরা সবাই নায়ক, যেহেতু এটা জনগণের, এবং তারই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত। এখন দেখেন, ভেরি ইন্টারেস্টিং, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সবার, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ যখন কটাক্ষ করে তখন আবার আমার গায়ে লাগে না। ভাই, এটা কেমন আমার জুলাই গণঅভ্যুত্থান হলো? জুলাই গণঅভ্যুত্থান যদি আমাদের সবার হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকে নিয়ে যে ধৃষ্টতা দেখাবে, যে কটাক্ষ করবে, আমাদের প্রত্যেকের গায়ে লাগার কথা, প্রত্যেকের রুখে দাঁড়ানোর কথা, প্রতিরোধ করার কথা। কিন্তু আমরা এই প্রতিরোধ করা কিংবা রুখে দাঁড়ানোর জায়গায় আমরা সবাইকে দেখতে পাচ্ছি না। কেউ তাদের প্রতি, মানে যারা ধৃষ্টতা দেখায়, কটাক্ষ করে, সফট, তাদের প্রতি নরম, কোনো এক অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে তারা চান না। এই যে কথিত অভিনেত্রীর কথা বলা হলো না, যিনি জুলাই গণঅভ্যুত্থানকে মানে এমন একটা শব্দ দিয়ে কটাক্ষ করেছেন যেটা আমরা বলতেও লজ্জা লাগে আমাদের, তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা কোনো অ্যাকশন কিংবা কোনো ধরনের ধরেন যে আমরা নিতে দেখি নাই। কেন নেওয়া হচ্ছে না? তিনি অভিনেত্রী বলে জিডি কারা করেছেন? এটা তো করেছে ওই একটা সামাজিক সংগঠন বোধ হয়, এটা জিডিও না, একটা অভিযোগটা এখনো নেওয়া হয় নাই, জাস্ট তারা অভিযোগ করেছে, মামলা হয় নাই। আবার দেখেন, অভিনেত্রী তো তারাও ছিল, যে কাজী নৌসভা, এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ছিল বাঁধন, ছিল আমাদের কারিনা কাইসার, কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিক, জান্নাতবাসী করুক। এই কারিনা কাইসার গণঅভ্যুত্থানের পক্ষে থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় ওই পতিত স্বৈরাচারের দোসররা তার বিরুদ্ধে হেন জঘন্য কোনো শব্দ নেই যা ব্যবহার করেন নাই। তখন কি এই সকল কথিত বুদ্ধিজীবী সুশীল যারা এখন এই মানে কি বলে আপনার এই যে জুলাই গণঅভ্যুত্থানের কটাক্ষকারীকে মানে যেভাবে সেভ করার চেষ্টা করছেন, তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন কিন্তু তারা ওদের পক্ষে দাঁড়ান নাই। যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, কাজী নৌসভা বলেন, ওই আমাদের মুশাররফ করিম সাহেবের স্ত্রীর কথা বলেন, বাঁধনের কথা বলেন,
কারিনা কাইসারের কথা বলেন, তাদের পক্ষে দাঁড়ায় নেই কেউ। এই নারীবাদীরা কেউ কথা বলে নাই, তারা চুপ ছিল। কারণটা কি? কারণ একটাই, কারণ তারা বাংলাদেশের পক্ষে, তারা ওই ইন্ডিয়া কিংবা ভারতের পক্ষে না, ভারতীয় সংস্কৃতিকে তারা সাপোর্ট করে না, এই জন্যই। তো সুতরাং এগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা ধরেন যে বিএনপি সরকারের দিকে কেন বারবার আঙ্গুল তুলছি, বিকজ অফ তারা পাওয়ারে, যিনি চেয়ারে থাকবেন তার দিকে কিন্তু আঙ্গুল যাবে, তাকেই মানুষ প্রশ্ন করবে। এখন আপনি সরকারে, আপনি দায়িত্বে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার ডিবিএসবি, এখন এরা যখন বসে বসে ধরেন যে খেলা দেখে ব্রাজিল আর আর্জেন্টিনার, আর আরেকদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ বহাল তবিয়তে মিছিল করে, জনগণ তো চুপ থাকবে না, প্রশ্ন করবে আপনাকে। তো সুতরাং এই জিনিসগুলো, না না আমি একটা এক্সাম্পল দিলাম, আমি বলছি মানে তারা যদি ঘরে বসে ওই খেলা দেখতে দেখতেই ব্যস্ত থাকে, আরেকদিকে দেশ এদিকে রসাতলে যায়, তাহলে সেটাই বলতে হবে ভাই। আরেকটা বিষয় দেখেন, 3 নম্বর পয়েন্ট, আওয়ামী লীগ কিংবা পতিত স্বৈরাচার ফিরে আসার রাস্তা তাদের 3টা, এবং এই 3টা রাস্তা বিএনপি সরকার ভালোভাবে তৈরি করে দিচ্ছে। নাম্বার 1, মিডিয়া। মিডিয়ার মাধ্যমে কিন্তু এরা ব্যাপকভাবে, এই যে আপনাদের মতো টকশোগুলোতে আমরা দেখি যে আওয়ামী লীগের বিগত 17 বছরের যারা পৃষ্ঠপোষক কিংবা বয়ান প্রতিবাদ করব, মহান মুক্তিযুদ্ধ আমাদের একটা দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, পতাকা দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে, ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। ওই মুক্তিযুদ্ধের গণঅভ্যুত্থান এক না, বাট মহান মুক্তিযুদ্ধের সম্পূরক পরিপূরক হচ্ছে গণঅভ্যুত্থান। অসমাপ্ত কাজগুলো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সমাপ্ত করার চেষ্টা করছি। তো এই জায়গাতে আমরা মনে করি মিডিয়ার মাধ্যমে পতিত স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করছে। সত্যিকার অর্থে এখন যারা ক্ষমতায় বিএনপি সরকার, বিএনপি সরকারের কোনো মিডিয়া নেই ভাই, আমি অনেস্টলি বলছি। আমার সাথে বিএনপির রিয়েল যারা জাতীয়তাবাদী সৈনিক তারা একমত হবেন, বিএনপি সত্যিকার অর্থে কোনো মিডিয়া নেই। নাম্বার 2, কালচারাল সংগঠন। বিএনপির কালচারাল কোনো পিওর সংগঠন নাই, এবং এই কালচারাল ছিদ্রগুলো দিয়ে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। অনেক নামে বেনামে দেখবেন তাদের এরকম। আমাদের যে ম্যাপিংটা করা হচ্ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জেলার কন্টিনিউশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছিল, এবং গোপালগঞ্জের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যুর জায়গাটা আসলে প্রধানভাবে বিবেচনা করা হয়েছে। এবং বিবেচনা করার কারণ এটাই যে জুলাইয়ের পরও 2 বছর হয়ে গেছে, তো এখনও সেখানে আরেকটা প্রদেশের মতো করে তারা ফাংশন করছে, এবং এটা আমাদের সকলের একটা ব্যর্থতা যে একটা দেশের ভিতরে আর একটা অঞ্চলকে কিছু সন্ত্রাসী বাহিনী সব ওইখানে জড়ো হয়ে সেখানে জিম্মি করে রেখেছে সে এলাকাবাসী বা সেই লোকগুলোকে। এবং আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট তো ব্যর্থ হয়েছেন এই জায়গায় অবশ্যই, এবং বর্তমানে সরকারও সে জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কারণ এখানে আপনি গেলেই এসব মানে যেগুলো পালাতে পারেনি, যেসব উচ্ছিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো আছে তাদেরকে আপনি এরা গোপালগঞ্জে পাবেন, এবং ওদের আর কোনো লক্ষ্য নাই জীবনের, ওদের লক্ষ্যই এনসিপিকে কিভাবে বিনাশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখভাল করার তো দায়িত্ব আসলে রাষ্ট্রের, সরকারের। সেটা কি মানে রাষ্ট্র তো ওইভাবে পালন করতে পারছে না। রাষ্ট্রের তো তাদের নিজেদের দলীয় কর্মীদেরকেই তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে যুব দলের নেতা বরিশালে যে হচ্ছে যে একজনকে সাইন করে নিচ্ছে চেক, মানে কিভাবে করাচ্ছে সেটার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এগুলো 2-1টা ফুটেজ হয়তো আমরা পাচ্ছি, কিন্তু সারা দেশে বিএনপি মানে আমি অন্য দল বাদ দিলাম, মানে অন্য মতের মানুষ বাদ দিলাম, বিএনপির কার লোকজনই যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এটাই তো তারা সামাল দিতে পারছে না। নিজেদের অন্তর্কন্দলে যে পরিমাণ লোক মারা যাচ্ছে সেটাই তো তারা এখনো সামাল দিতে পারছে না। তারা অন্য জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চয়তা দিবে? তো সেক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু এর আগের বার একটা ব্যাড মানে হয়েছিল, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল, সে জায়গাতে আমার মনে হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা করি সেটা শেষের দিকে হয়তো আমরা রিস্কেজুয়াল করে করব, মাধ্যমে আসলে আমরা আরও বেশি জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। এবং আমরা যেই রাজনীতিটা করার চেষ্টা করছি যে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যাওয়ার, এর আগের বার আমরা শুধু জেলা শহরগুলোতে গিয়েছিলাম বা সদরে গিয়েছিলাম, তো এবার আমরা চেষ্টা করছি যতগুলো উপজেলায় যাওয়া যায়। তো আপনারা জানেন যে আমরা 100টা উপজেলায় প্রার্থী ঘোষণা করেছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তো প্রথমত আমরা টার্গেট করছি সেই প্রথম 100টা উপজেলায় যাওয়ার জন্য, এবং পরবর্তী ধাপে কি খুব রিসেন্টলি আমাদের আরও 100টি উপজেলার অ্যানাউন্সমেন্ট করা হবে সেখানকার স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তো আমরা এইটাকেই ফলো করে মোটামুটি আমরা এখন উপজেলা, ইউনিয়ন যত রুট লেভেলে যাওয়া যায় আমরা টিম ভাগ করে নিয়েছি। 2টো টিম, একটা দক্ষিণাঞ্চলে যাবে, একটা উত্তরাঞ্চলে যাবে, একসাথে এটা ফাংশন করবে। তো আশা করছি এবারও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, এবং আমরা জনগণ যারা আছেন তারা আশা করছি সেভাবে আমাদেরকে সাড়া দেবেন। আমরাও চাই তাদের কাছে পৌঁছে তাদের কথাগুলো শোনার জন্য। এই 4 মাসে আমরা দেখছি বিএনপির অনেক এমপি মন্ত্রী যারা আসলে তখন কমিটমেন্ট দিয়েছিল এলাকার লোকজনের কাছে, কিন্তু এখন আসলে তারা যায় না।
তো অনেকের আমাদের কাছে আসে, আমরাই কথাবার্তা শুনি, তো আমরা চেষ্টা করবো তাদের কাছ থেকে। সাইফ মোস্তাফিজ, আপনারা যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে বলেছেন যে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে এই কর্মসূচি। জি। গণভোট বাস্তবায়নের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আসলে এটি কি আদৌ হবে কি হবে না, একটি সংশয় প্রশ্ন মানুষের মধ্যে কাজ করছে। এটা তো আদতে যেহেতু এখন একটা গায়ের জোর চলে আসছে, একটা জোশ চলে আসছে বিএনপির মধ্যে যে আমরা তো 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, তো এটা তো ডে ওয়ানে তারা দেখিয়ে দিয়েছে যে গণভোট বা জনগণের এই রায়টাকে তারা আসলে কোনো কেয়ারি করে না, বা জুলাই সংস্কার এই বিষয়গুলোকে তারা আসলে খুব একটা আমলে নিচ্ছে না। তারা মনে করছে আমরা সরকার গঠন করেছি, আমাদের যে 31 দফা আছে সেটাই তো আলটিমেটলি বাংলাদেশের বেদবাক্য বা সেই সমাধান বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য যথেষ্ট। তো সেই বডি ল্যাঙ্গুয়েজে তারা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দেখলাম যে বাতিল করেছে, এবং সেই বাতিল করার ক্ষেত্রে তারা বলেছে তারা আরও শক্তিশালী আইন হিসেবে তারা ফিরিয়ে আনবে। কিন্তু আদতে আমরা যে খসড়া একটা দেখলাম, সেখানে আমরা দেখলাম মোটামুটি আওয়ামী লীগ আমলের মতো করেই সেগুলো ফিরছে, যেটা আসলে খুব একটা লাভ নেই। এটা বর্তমান গভর্নমেন্টকেই বরঞ্চ আগের শাসন কাঠামো চালানোর ক্ষেত্রে হেল্প করবে। তো এই জন্যই আমরা আসলে মনে করি যে এটা মাঠে জনগণের কাছে নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণেরই যেহেতু গণরায় ছিল এবং তাদের সম্পৃক্ত করে, এবং এর আগের বারও কিন্তু আমাদের জুলাই পদযাত্রার একটা প্রতিবাদ্য ছিল, আমরা প্রতিবারে একটা প্রতিবাদ্য নিয়ে আগাই। তো সেখানে সীমান্ত হত্যা আমরা দেখছি যে মানে অতিমাত্রায় বেড়েছে, বা সীমান্তে যেভাবে আসলে তারা মানে অস্থিরতা, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা মনে করি সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর বর্তমানে বাংলাদেশ সংসদে সেখানে আমরা যে দেখতে পাচ্ছি বিরোধী দলের ভূমিকায় যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী মেজরিটি নিয়ে আসলে তারা ফাংশন করছেন, সম্ভবত 68টা সিট। এখানে এনসিপির 8টি সিট আছে, কিন্তু বিরোধী দল হিসেবে মানে তাদের নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না আর কি। কারণ তারা এই গণভোট বা এই বিষয়গুলো নিয়ে জনগণের যেই আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে যতটুকু আসলে সোচ্চার হওয়ার কথা ছিল, যতটুকু আলোচনা আসার কথা ছিল, সেগুলো আসলে আসছে না। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে কিছুটা মানে তারা হয়তো ম্যানেজ কিনা আমি আসলে শিওর না, কারণ এসি চাওয়া, এইটা চাওয়া, এটা চাওয়া, এরকম অনেক বিষয় নিয়ে আসলে সংসদে আমি দেখছি সময় ব্যয় হচ্ছে। মানে জনগণের অর্থ দিয়ে যে সময়গুলো ব্যয় হচ্ছে, সেই জায়গাতে যদি এই সব আলোচনা হয় সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এবং বিরোধী দল হিসেবে যেই রকম স্ট্রেংথ নিয়ে ফাংশন করা উচিত সেটার মধ্যেও যথেষ্ট ল্যাকিংস আমি খেয়াল করেছি। এবং গণভোটের এই গণরায় নিয়ে আসলে আদতে আর সংসদে কিছু শুনছিও না, বা যেগুলো মাঠের প্রোগ্রামগুলো হচ্ছে সেটা আসলে ওই রকম ইম্প্যাক্টফুল না। তো এখানে আমি মনে করি যে মানে বিরোধী দল হিসেবে আমি আমার যেহেতু এখন তারা সহযোদ্ধা, একসাথে আমরা জোটসংঘ হিসেবে আছি, তাদেরকে আমি আহ্বান করবো এই বিষয়গুলো নিয়ে আর একটু সোচ্চার হতে, আর একটু ফাংশন করার জন্য। এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি মনে করি যে এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই বিষয়টাতে আরও সোচ্চার হয়ে মানুষকে সম্পৃক্ত করে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখা যায় আমরা করব। কারণ আমাদের রাজনীতিটাই মূলত এটা। আমরা করবে নাকি 11 দলীয় জোট একসঙ্গে করবে? আপনি একটি কথা বলছিলেন, কথার মধ্যে আমি যে বিরোধী দল ম্যানেজড কিনা এই প্রশ্ন আপনি তুলেছেন বা সংশয় আপনি করেছেন, সেইটার কি আপনাদের উপরে কি এসে পড়ে কিনা এই বিষয়টি? হ্যাঁ, এটা আমাদের উপর তো এসে পড়ে, এই জন্যই তো আমি বললাম। মানে আমি অলওয়েজ মনে করি যে আত্মসমালোচনা করা খুবই ইম্পর্টেন্ট, এবং দায়ের রাজনীতিটা আমাদের করতে হবে। শুধু আমি সবকিছুতে সঠিক, সবকিছু ভালো করছি এটা না, আমার মধ্যেও ল্যাকিংস আছে, আমাদের দলের মধ্যেও ল্যাকিংস আছে, আমাদের জোটের মধ্যেও ল্যাকিংস আছে। আপনি দেখেন যে আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি দুজন প্রতিমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী আর একজন সম্ভবত প্রশাসক, তাকে নিয়ে এলাকায় ঘুরছে, এবং সেই প্রতিমন্ত্রী চরম বিতর্কিত একজন লোক। এলাকার কি উন্নয়ন হচ্ছে, বা আবার আমরা দেখছি কোনো এমপি তার কোনো একটা মন্ত্রীকে গর্ডন করে নিয়ে যাচ্ছে, এবং সেটা খুব প্রাউডলি বলছে যে মন্ত্রীকে নিয়ে এসেছি। তো এইটা তো তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। তাদেরকে জনগণ যেই জন্য ভোট দিয়েছে সেভাবে তারা ভূমিকা রাখাটা উচিত। এই কোন মন্ত্রী আসলো, কি বরাদ্দ দিল, কি এটা এখানে ফ্যাক্টর না। আপনি গুণগত পরিবর্তন যদি না করেন, আপনি আজকে স্থানীয় সরকার যে মন্ত্রণালয় সেটার যদি কাঠামো আপনি পরিবর্তন না করেন, তাহলে মীর শাহ আলমরা তো ফেলে ফুপে আবার সেই তার এলাকাকেই ওই নিজের বাপ দাদা সম্পত্তি বানায় ফেলবে। তার যে ছেলের নামে তার যে কোম্পানি, সেটাতেই সব কাজকর্ম চালিয়ে যাবে। যে কাজগুলো, রাস্তার কাজগুলো হবে, সেগুলো আপনারা দেখবেন যে মানে গুণগত মান সে আগের মতোই হবে। তো আপনার সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া আপনি যতই জনগণের জন্য বরাদ্দ দেন, নিজের জন্য বরাদ্দ দেন, বা নিজের জন্য এসি আনেন না কেন, সেটা আসলে আলটিমেটলি বাংলাদেশের মানুষের জীবনের কোনো গুণগত পরিবর্তন আসবে না। তো এটা বোঝাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমি শিওর তারা আমার থেকে আরও ভালো বোঝেন রাজনীতি, আরও অনেক এক্সপিরিয়েন্স। তো তারা রাজনীতিটা জনগণের সাথে যেন না করে,
রাজনীতিবিদদের সাথে রাজনীতি করতে পারে, কিন্তু জনগণের ক্ষেত্রে তারা এই স্বচ্ছ রাজনীতিটা করা উচিত, এটা আমি তাদের ক্ষেত্রে এক্সপেক্ট করি। জি, আপনার বক্তব্য আমরা শুনছিলাম। আমি সাইফ মুস্তাফিজ কয়েকটি কথা বলছিলেন, যুবদলের একটি প্রসঙ্গ তুলছিলেন। আমি সেই আলোচনা যাবার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই বিএনপি একজন নেতা, সিনিয়র নেতা। দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম, দমনপীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।